অনেক সুন্দর একটা ছায়াগারে জায়গার মধ্যে এসে দাঁড়াইছি। পরিবেশটা অনেক সুন্দর না? কোনো কিছু আছে কি? পিছনে দেখেন ওই যে পানির কল আছে। পানির কল হচ্ছে ফ্রি। দুবাইতে আপনার রাস্তাঘাটে কোথাও ঘুরতে গেলে, যদিও এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এখানে মানুষজন কম, সিটি না, শুধু মিল ফ্যাক্টরি আছে এই এলাকায়। আমি এলাকাটা একদিন দেখাবো সবাইকে ঘুরাইয়া। এখানে কয়েকটা গাছ আছে, একটু ছায়া আর কি, শান্তি, ঠান্ডা পরিবেশ। মার্কেটে পাশে মার্কেট, ডান পাশে মার্কেট আছে। মার্কেটে আসলে এখানে এসে দাঁড়াই মাঝে মাঝে বিড়ি টিড়ি খাওয়ার জন্য আর কি। এখনো বিড়ি খাওয়ার জন্য দাঁড়াইছি। তো পরিবেশটা অনেক ভালো, ভাবলাম দুটো কথা বলি আপনাদের সাথে। ভিডিও করার জন্য যে মোবাইলটা গাছের মধ্যে লাগাই রাখছি, তো যে কথাগুলো বলা দরকার আসলে এটা টান দিয়ে নেই। সেটা হচ্ছে যে আমি যখন দুবাইতে আসি, আসার আগে আমি দুবাই সম্পর্কে প্রচুর ভিডিও দেখতাম ইউটিউবে। অনেক ইউটিউবার আছে যারা দুবাই সম্পর্কে ভিডিও করে, তাদের ভিডিও দেখে মাঝে মাঝে রাগ হইতো। অনেকে বলতো যে ভাই দুবাইয়ের অবস্থা খুব খারাপ, এই মুহূর্তে দুবাইতে ঢুকেন না, দুবাইতে যারা আসতেছে তারা কাজ পাইতেছে না। যেহেতু বাংলাদেশের ভিসা বন্ধ দুবাইতে, দুবাই সরকার কিন্তু বাংলাদেশিদেরকে একদম ভিসা দেয় না, লেবার ভিসা যেটা আর কি, ওয়ার্কিং ভিসাটা বন্ধ। তো এরপরেও চিপা চাপা দিয়ে কিছু কোম্পানি, ছোট ছোট কিছু কোম্পানি ভিসা দিচ্ছে। এই ভিসা মূলত হচ্ছে যে ভিসাগুলোর কাহিনী কি আমি বলি, এগুলো হচ্ছে যে পার্টনার ভিসা আর হচ্ছে হাই প্রফেশনাল ভিসা, এই দুইটা ক্যাটাগরি খোলা আছে। তো এই ক্যাটাগরি দুইটার সুযোগ নিচ্ছে কিছু মানুষ। তো সংক্ষেপে দুইটার জিনিস আমি বুঝাই আপনাদেরকে। পার্টনার ভিসা হচ্ছে যে একজন একটা লাইসেন্স আছে, তো ওই লাইসেন্সের আন্ডারে সে বাংলাদেশ থেকে চাইলে কয়েকজন পার্টনার আনতে পারবে। সেটা 10 জন, 20 জন, 5 জন, 50 জন, 100 জন আনতে পারে। সে তার কোম্পানির লাইসেন্সের উপর ডিপেন্ড করে বিষয়টা। ওই পার্টনার গুলারে বিদেশে নিয়ে আইসা তারপরে কাজের ব্যবস্থা সে করে অথবা করে না, সেটা যাই হোক পরের ব্যাপার, সেই গল্প আমি যাবো না কিভাবে আনে। আর আরেকটা ক্যাটাগরি হচ্ছে হাই প্রফেশন। হাই প্রফেশন ক্যাটাগরিটা ওই পার্টনারের মতো সেম, কিন্তু একটু ডিফারেন্ট আছে। হাই প্রফেশনটা হচ্ছে যে আপনার ধরেন আমার একটা লাইসেন্স আছে দুবাইতে, আমি আমার ধরেন একটা দোকানের লাইসেন্স করছি, অথবা রেস্টুরেন্টের লাইসেন্স করছি, অথবা একটা টাইপিং সেন্টারের লাইসেন্স করছি, অথবা যে কোনো একটা আদারওয়াইজ যে কোনো একটা প্রতিষ্ঠানের লাইসেন্স আমার আছে। এই প্রতিষ্ঠানের কিছু কোঠা থাকে, কিছু লোক মানে এখানে নিয়োগ দেওয়ার একটা সুযোগ থাকে। সেটা বাংলাদেশ থেকে হতে পারে, অন্য যে কোনো দেশ থেকে হতে পারে, এমপ্লয়ি নিয়োগ দেওয়া আর কি। ধরেন আমি সাপোজ আমার একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে 10 জন লোক লাগবে আমার, অথবা 50 জন লোক লাগবে আমার বিভিন্ন পোস্টে। এই ধরেন সেলসম্যান, স্টোর, তারপরে ওয়েটার, তারপর হচ্ছে টি বয়, অথবা ধরেন যে অফিস অ্যাসিস্ট্যান্ট, অথবা অ্যাকাউন্ট্যান্ট, ম্যানেজার, এই টাইপের কিছু পোস্ট থাকে প্রত্যেকটা লাইসেন্সের আন্ডারে। তো এই পোস্টগুলোতে কিছু লোক আনার সুযোগ থাকে। আর কিছু ব্যবসায়ীরা যাদের লাইসেন্স আছে, তারা এই সুযোগটারে কাজে লাগে বাংলাদেশ থেকে কিছু লোক নিয়ে আসে। আইনে মূলত দেখা যায় কি যে যে লোকটা প্রতিষ্ঠান খুলছে, তার প্রতিষ্ঠানটা কিন্তু অলরেডি চলতেছে, এবং প্রত্যেকটা পোস্টেই লোক আনার সুযোগ তার আছে। দেখা যাচ্ছে 50 জন লোক সে আনতে পারবে, কিন্তু তার যে প্রতিষ্ঠানটা সেটা সে 10 জন লোক দিয়ে চালাইতে পারতেছে। তাহলে আর যে 40 জন লোক আছে, এই 40 জন লোকের সে কি করবে? সে কি করে, তখন এই যে অতিরিক্ত 40 জন লোক আছে, এই অতিরিক্ত 40 জন লোকের এসে অন্য যে কোনো একটা কোম্পানিতে, সেটা কনস্ট্রাকশন হতে পারে, গার্ডেন হতে পারে, অন্যান্য ধরেন রেস্টুরেন্ট হতে পারে, অন্যান্য ধরেন যে বিভিন্ন প্রোডাকশন সাইট আছে, বিভিন্ন ফ্যাক্টরি আছে, অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি আছে, গ্লাস ফ্যাক্টরি আছে, পারফিউম ফ্যাক্টরি আছে, বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আছে দুবাইতে। যেহেতু দুবাই কান্ট্রিটাই হচ্ছে একটা বিজনেস রিলেটেড একটা কান্ট্রি, ট্যুরিজমের উপরে বেশি জোর দেয় তারা, এবং কি বিজনেসের উপর বেশি জোর দেয়। তো ওই দিক থেকে একটু শিথিল করা আছে আইন কানুন দুবাইয়ের। সেই দিক থেকে দেখা যায় যে কিছু লোক তার আইনে ওই বিভিন্ন প্রতিষ্ঠানে এনওসির মাধ্যমে, এনওসি দিয়া, ধরেন আমি লোক আনছি, আমি এনওসি দিয়া অন্য একটা প্রতিষ্ঠানে চাকরি দিয়ে দিলাম, করতে থাকলো। ওইখানে দেখা গেছে যে প্রতিষ্ঠানের কাছে আমি একটা কন্ট্রাক্টে লোকগুলো ঢুকাইলাম, তাদের যে স্যালারিটা, ওয়েজেস যেটা আর কি, এটা আমার কাছে চলে আসবে। আমি আমার একটা নির্দিষ্ট অঙ্কে তাদেরকে বেতন দেবো, তাদের সাথে কথা থাকবে যে ভাই তোমার বেতন এত। এই হচ্ছে হাই প্রফেশনাল বিষয়ের হলো কাহিনী। তো এইভাবে আইনে অনেক সময় দেখা যায় কি, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে ভালো কাজ মেলানো কঠিন হয়ে যায়। ভালো কাজ, তো কাজটা তো আমার না, আরেকজনের কাজ। ওইখানে যা দেখা যায় থাকার কষ্ট, খাওয়ার কষ্ট, কাজের কষ্ট, ডিউটির কষ্ট, বিভিন্ন ধরনের প্রবলেম থাকে। এই প্রবলেম গুলা এই যে যারা আমার মতো যারা হাই প্রফেশন বিষয় নিয়ে অথবা পার্টনার বিষয় নিয়ে দুবাইতে চলে আসে পাগল হইয়া, বাংলাদেশে কি হয় যে আমি একটা কাজ করতেছি, সুবিধা হচ্ছে না, মানে সুবিধা হইলেও সেটা আমার কাছে সুবিধা মনে হইতেছে না। আমার মাথায় বিদেশের একটা ভূত ঢুকে রয়েছে, সেই ভূত আমাকে কামড়ায় দিন রাত, যে আমার বিদেশ যাইতে হবে। অনেকে আমার বুঝাইলো যে ভাই এই মুহূর্তে বিদেশ যাও না, অথবা দুবাইতে যাও না, যাওয়ার পরে এই প্রবলেমে পড়বো। আমার কাছে মনে হলো যে না, কিসের প্রবলেম, কোনো প্রবলেম নাই, যত প্রবলেম হোক আমি সেগুলা
ফেস করব, রিকভার করব, আমি কইরা আমি ভালো একটা কাজ করে খাবো, এই চিন্তাটা মাথায় ঢুকে থাকে। আর এই চিন্তার কারণে আমি ঘুমাইতে পারি না, আমরা ঘুমাইতে পারি না, দুবাইতে চলে আসি। আসার পরে দেখা যায় যে পরিস্থিতি অবস্থা আমরা বাংলাদেশ থেকে যেটা চিন্তা করি তার সাথে 100 গুণেরও বেশি গুণ খারাপ। আমি মনে করি যে হয়তো একটা কাজ দিবেই, কোনো একটা কাজ দিবে, কাজ করলে ভাতের অভাব নাই, পরিশ্রম করলে ভাতের অভাব নাই, কিন্তু পরিশ্রম ভাই আপনি করবেন কোথায়? পরিশ্রম যদি করার ব্যবস্থাও হয়, যেটা আপনি যে স্যালারিটা যে ইনকামটা আপনি আপনার কাঙ্ক্ষিত ইনকাম যেটা সেটা হবে না। আপনি সারাদিনে 50 টাকার কাম করলে আপনি পাবেন 30 টাকা অথবা 25 টাকা। তো মাস শেষে দেখা যাবে আবার যে আপনি 800-900-1000 টাকা পাইতেছেন, যেটা থেকে খাওয়া খরচ বাদ দিলে আপনার কাছে যে টাকা থাকবে ওই টাকা দিয়ে ফ্যামিলি চলবে না। আপনি যদি ম্যারিড হন, বাচ্চা কাচ্চা থাকে, তাহলে তো কোনো কথাই নেই, বিজ্ঞান নামতে হবে ডাইরেক্ট। এই হচ্ছে মূলত ব্যাপার। এই সমস্ত বিষয় মাথায় রেখেই চিন্তা মনে করতে হবে যে আসলেও আপনি এই প্রেক্ষাপটে বর্তমানে কি করবেন, আসবেন কিনা। যদি মনে হয় যে হ্যাঁ আমি কঠিন যুদ্ধ লড়তে পারবো আমার ফ্যামিলিতে। তো আরেকটা বিষয় যেটা বলা দরকার, যে সাধারণত এই যে এই ধরনের ভিসা যারা পার্টনার অথবা হাই প্রফেশন যে বিষয়গুলো, এগুলো এনওসির মাধ্যমে অন্য প্রতিষ্ঠানে কাজ দেওয়ার পরে এই দেশে, যেটা আপনি দেশ থেকে কোনোভাবে জানতে পারবেন না, কেউ আপনাকে বলবে না, না মিডিয়া, না এজেন্সি, না আপনার যে ভিসা দিচ্ছে আর ব্যবসে কেউ বলবে না যে আপনি এখানে আসার পর 2-3 মাস বেতন পাবেন না। এই কথাটা কেউ বলবে না আপনার, কারণ ওই কথা বললে তো আপনি আসবেন না। আসার পর দেখা যাবে যে একটা প্রতিষ্ঠান আপনার কাজ দেওয়া হয়েছে, প্রতিষ্ঠানের সিস্টেমই অথবা ওই প্রতিষ্ঠানের নিয়মই হচ্ছে যে আপনার প্রথম মাসের বেতন অথবা দ্বিতীয় মাসের বেতন অথবা তৃতীয় মাসের বেতন সহ তাদের কাছে থাকবে আটকা। দ্বিতীয় মাসে অথবা তৃতীয় মাসে অথবা চতুর্থ মাস থেকে আপনি রেগুলার বেতন পাবেন। এখন এই যে 3টা মাসের যে ধাক্কা, এই 3টা মাসের ধাক্কা আপনি কুলাইতে পারবেন কিনা, এই সমস্ত বিষয়গুলো বিবেচনায় রাখি আপনাকে বিদেশে আসতে হবে। তো এই কথাগুলো হয়তো অনেকের কাছে ভালো লাগতেছে না, কারণ আমার কাছেও লাগে না। আমি অনেক ভিডিওতে শুনছি, অনেক বড় ভাইরা সিনিয়ররা বলছে যে ভাই দুবাইয়ের পরিস্থিতি এই, হাই প্রফেশন হচ্ছে এই, পার্টনার হচ্ছে এই, আপনি আসলে এই সমস্যাগুলো পড়বেন, এই জিনিসগুলো আপনাকে ফেস করতে হবে। আমার কাছে মনে হয়েছে না, আমি তো যত সমস্যা থাকুক আমি সব ঠিক করে ফেলাম, কিন্তু আসার পর আমি বুঝছি যে আসলে সব সমস্যা ঠিক করা যায় না। বিশেষ করে যারা আরেকটা বিষয় বলি, সেটা যেটা হচ্ছে যে বিদেশে যারা আসে সাধারণত তারা কিন্তু ক্যাশ টাকা দিয়ে আসে না, ঋণ করে আসে না, আত্মীয় স্বজনের কাছ থেকে নয়তো বাবা মার টাকাটা কোনো জায়গায় ঋণ করে দেয় অথবা কোনো কিছু বিক্রি করে আসে। যারা বিক্রি করে আসে তাদের ভাগ্য ভালো, যে বিক্রি করা টাকা দিয়ে আসছে, তো তার আর ইন্টারেস্ট দিতে হচ্ছে না, কিস্তি দিতে হচ্ছে না, এটা তার একটা সুবিধা। কিন্তু যারা ঋণ করে আসলো তাদের কিন্তু গলায় ফাঁসি। সবকিছু মিলে আমি এখন দুবাইতে আছি, এই যে গাছের নিচে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে যে এটা গ্রামে আছি, বাংলাদেশে আছি, কিন্তু না, আছি দুবাইতে, দুবাইয়ের সাজ্জাতে আছি। তো এখন আমি বুঝতেছি যে ঠেলাটা কারে কয়। আপনারাও কিছুটা বুঝতেছেন, যারা আমার আগের থেকে চেনেন তারা বুঝতেছেন আমার এই যে শারীরিক কন্ডিশন, কথা বলা, সবকিছু মিলাই বুঝতেছেন যে আমি কেমন আছি। আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার বাংলাদেশি ভাই যারা আছেন, আমি বিপদে পড়ছি, আমি চাইবো না যে আমার মতো আরেকটা ভাই বিপদে পড়েন যাদের ফ্যামিলি আছে পেছনে। তো ভাই একটা অনুরোধ থাকবে যে দুবাইতে আসার আগে একটু মাথা ঠান্ডা রেখে চিন্তা করেন যে আসলে আপনি এই সমস্যাগুলো, যে সমস্যাগুলো আমি বললাম, একদম রিয়াল অথেন্টিক কথাগুলো বললাম, এই সমস্যাগুলো ফেস করার ক্ষমতা আপনার আছে কিনা। যদি থাকে তাহলে চলে আসেন, আলহামদুলিল্লাহ। আর যদি মনে করেন না আমি এতগুলো কঠিন সমস্যা পাড়ি দিয়ে টিকতে পারবো না, তাহলে ভাই প্লিজ দুবাই আসার নাম অন্তত নিন না। দেশে আলু বেগুন পটল বিক্রি করে খান, রোজ কামলা দেন, মানুষের জমিতে কামলা দেন, দিন মজুরি করেন, ঠেলা গাড়ি চালান, অটো রিক্সা চালান, ভ্যান রিক্সা চালায় সংসার ধরে চালান, বাচ্চা কাচ্চা নিয়ে বউগুলো নিয়ে সুখে শান্তিতে থাকেন। অভাব আছে, অভাব থাকবে হয়তো, কিন্তু অশান্তি থাকবে না। কিন্তু বিদেশে আসলে যেগুলো আমি বললাম এগুলো মাথায় নিয়ে যদি আসেন, দেখা যাবে যে আপনার অভাব এবং অশান্তি দুইটাই থাকবে আপনার জীবনে। এই দুইটা প্রবলেম নিয়ে আপনি আসলে কন্ট্রোল করতে পারবেন কিনা, বাঁচতে পারবেন কিনা, এইটা মাথায় নিয়ে বিদেশে আসতে হবে। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন সবাই। তো আসছিলাম এখানে পানি খাওয়ার জন্য, এই কল টিপলাম, এটা এই যে দুবাইতে তো বৃষ্টি হয়েছে, এই যে পানি নাই। দুবাইতে বিগত 70 বছরে এরকম ভয়ানক বৃষ্টি কখনো হয়নি, যেটা গত পরশু দিন হয়েছে। এক বৃষ্টিতে দুবাই শহরের, দুবাই বলতে ইউনাইটেড আরব আমিরাতের 70% জায়গা তলায় গেছে মোটামুটি। এয়ারপোর্ট বন্ধ, বড় বড় শপিং মল বন্ধ, রাস্তাঘাট ডুবে গেছে। দুবাই শহরে যারা আছে, আমি তো শারজাতে আছি, তারা জিনিসগুলো স্বচক্ষে দেখছে। আপনারা ইউটিউবে সার্চ করলে অথবা ফেসবুকে সার্চ করলে দেখবেন যে দুবাই কত ভয়াবহ বন্যা হয়েছে একটা বৃষ্টির কারণে। তো সবকিছু মিলাইয়া অনেক কিছু বন্ধ, সুপার মার্কেট সীমিত করা হয়েছে, বাজার ঘাট, জীবনযাপন, অফিস আদালত সবকিছু সীমিত করা হয়েছে। এই যে কল নষ্ট হয়ে রয়েছে, সার্ভিস করার লোক নাই, যদি এটা বলো দিয়ে কোম্পানি অথবা কোনো একটা কিছু থেকে দিয়ে রাখছে মানুষের সুবিধার জন্য,
এইটা গত কয়েকদিন যাবত বন্ধ হয়ে গেছে, পানি নাই। তো এরকম অনেক কিছুই সমস্যা হচ্ছে। আসছিলাম, ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি, পরিবেশটা ভালো। সবার জন্য শুভকামনা, যারা বিদেশে আসতে চাচ্ছেন। আমি বলবো না যাইছেন না, পরিবারের জন্য কিছু করার চিন্তা থাকলে অবশ্যই বিদেশে আসবেন, কিন্তু আসার আগে একটু চিন্তা ভাবনা করে আসবেন যে আপনি এগুলো কভার করতে পারবেন কিনা। আল্লাহ হাফেজ সবাইকে।